স্বপ্না, ও স্বপ্না! ঘরের উঠোন থেকে কোমলের তীব্র কর্কশ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আরে কোথায় মরে গেল? কান কি বধির হয়ে গেল যে শুনতে পাচ্ছিস না? কোমলের রাগে ভরা কথাগুলো শুনে প্রায় 18 বছর বয়সী স্বপ্না ঘাবড়ে গেল এবং তার ঘর থেকে বাইরে ছুটে এলো। উঠোনে পৌঁছে সে তার বৌদিকে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, কি হয়েছিল বৌদি, তুমি আমাকে ডেকেছিলে? বৌদির বাচ্চা, তোর দ্বারা একটা কাজও ঠিকঠাকভাবে হয় না? কোমল প্রায় চিৎকার করে উঠল। তার চোখগুলো রাগে লাল ছিল। স্বপ্না কেঁপে উঠে বলল, কিন্তু বৌদি, আমার কি এমন ভুল হয়ে গেল? তুমি কাপড় ধুতে বলেছিলে, আর আমি তোমার বলা মতোই সব কাপড় মেশিনে দিয়ে দিয়েছি। এটা শোনা মাত্রই কোমলের রাগ সপ্তমে চড়ে গেল। আমার এত দামি দামি শাড়ি তুই মেশিনে ধুতে দিয়েছিস? হাতে ধুয়ে দিলে কি তোর হাত ক্ষয় হয়ে যেত? কিন্তু বৌদি, আমি কি করে জানব যে এই শাড়িগুলো মেশিনে ধুতে নেই? স্বপ্না তার সাফাইয়ে বলল, যদি এটা এতই প্রয়োজনীয় কথা ছিল তবে তোমার আমাকে আগে থেকেই বলে দেওয়া উচিত ছিল। কোমল আগু পিছু না ভেবেই স্বপ্নার গালে সজোরে একটি চড় কষাল। বেয়াদব কোথাকার! মুখ চালাচ্ছিস, এক তো আমার শাড়িগুলো খারাপ করেছিস, তার উপর আমাকে জবাব দিচ্ছিস। কিন্তু বৌদি, এতে আমার কি দোষ ছিল? এরপর থেকে তুমি তোমার কাপড় নিজে ধুয়ে নিও, আমাকে বলো না। স্বপ্না বলল, বাহ, তোর তো খুব বেশি মুখ চলতে শুরু করেছে। স্বপ্নার হাত ধরে মোচড়াতে মোচড়াতে তার বৌদি কোমল বলল, আহ বৌদি, ছাড়ো আমাকে। স্বপ্না যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল। ঠিক সেই সময় জীবনলালজি সেখানে এলেন এবং তার মেয়ের হাত ছাড়াতে ছাড়াতে বললেন, আরে এ কি হচ্ছে বৌমা? তখন কোমল বলল, আরে আপনার মেয়ে একটি কাজও ঠিকভাবে করতে পারে না। তো কি হয়েছে বৌমা? ও তো মা হারা মেয়ে, অবুঝ, আর তুমি তো বুঝদার হয়েছ, নাদান, একটু বেশিই চালাকো। ও ইচ্ছে করে এমন কাজ করে যাতে ওকে আর কেউ কাজ করার জন্য না বলে। ওকে বুঝিয়ে দিও, পরের বার যদি আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করে তবে ভালো হবে না। ঠিক তখনই কোমলের স্বামী রাজন ঘর থেকে বাইরে এলো এবং বলল, কি হয়েছে কোমল, তুমি কেন পুরো ঘর মাথায় তুলে রেখেছ? আরে এক তো তোমার বোন আমার এত দামি দামি শাড়ি ওয়াশিং মেশিনে ধুয়ে খারাপ করে দিল, তার ওপর আপনি আমাকেই জিজ্ঞেস করছেন যে আমি কেন পুরো ঘর মাথায় তুলে রেখেছি। কেন তুমি তোমার কাপড় নিজে ধুতে পারো না? কেন ওই বেচারিকে বিরক্ত করো? ওর পরীক্ষা তো কাছে, একটু কাজ তুমি করে নিলে কি ক্ষয় হয়ে যাবে? আচ্ছা, এখন আমি কাজ করব তো এই লোকগুলোর কি আচার বানাবো? কোমলের এতটা বলা মাত্রই রাজন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং তার স্ত্রীর মুখে পরপর কয়েকটি সজোরে চড় কষাল। তখন কোমল রাগে গর্জন করে বলল, আমার গায়ে হাত তোলার সাহস তোমার কি করে হলো? তো কি, তোমার আরতি করব? যে রোজ রোজ ঘরে কোনো না কোনো ঝামেলা লাগিয়ে রাখো। ছেলে বউকে এভাবে ঝগড়া করতে দেখে জীবনলালজি বললেন, না বাবা, এভাবে হাত তোলা তোমাকে মানায় না। ঘরে ছোটখাটো কথা তো চলতেই থাকে, কিন্তু তোমরা ঝগড়া করো না। তখনই রাগে ফেটে কোমল বলল, বাস, থাকতে দাও, আপনি তো কিছুই বলবেন না। খবরদার কোমল, যদি আমার বাবার সাথে এভাবে বেয়াদবি করে কথা বললে তো কি, আমি কাউকে ভয় পাই না, আমি এক্ষুনি আমার মা বাবাকে ফোন করে ডাকছি। এই কথা বলতে বলতে কোমল পা ছুটতে ছুটতে তার ঘরে চলে গেল। দেখ বাবা, বউকে থামাও, এভাবে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। না বাবা, আপনি প্রতিবারই আমাকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা শান্ত করতে বলেন, এই কারণেই ওর সাহস আজ এত বেড়ে গেছে। কোমল রাগে তার মাকে ফোন করল এবং কাঁদতে কাঁদতে বলল, মা, আমি এখানে থাকব না, তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও। শ্বশুর বাড়িতে সবাই আমার সাথে ঝগড়া করে, আজ তো তোমার জামাই আমার গায়ে হাতও তুলে দিয়েছে। এই বলা মাত্রই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। মেয়ের কথা শোনা মাত্রই তার মা সন্তোষ দেবীর রক্ত গরম হয়ে গেল। তিনি রাগে বললেন, আচ্ছা, ওর এত সাহস হয়ে গেল? তুই একটুও চিন্তা করিস না বেটি, আমি এক্ষুন তোকে এক মুহূর্ত ওই নরকে থাকতে দেব না। তুই তোর ব্যাগ গুছিয়ে রাখ, আমরা এক্ষুনি আসছি। আরে কি হলো সন্তোষ, কার ফোন ছিল যে তোমার মুখ এমন রাগে লাল হয়ে আছে? কোমলের বাবা আনন্দজি তার স্ত্রীকে উদ্বিগ্ন হয়ে দেখলেন, যার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। সন্তোষজির গলা কাঁপছিল। আপনার আদরের মেয়ের ফোন ছিল, আজ তো ওর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচারের সব সীমা পার করে দিয়েছে। সামান্য একটা কথা নিয়ে ঘরে এমন ঝামেলা সৃষ্টি করল যে রাজন কিছু না ভেবেই আমার ফুলসম মেয়ের গায়ে হাত তুলে দিল। কি? এই শব্দটি আনন্দজির মুখ থেকে এক ঝটকায় বের হল। আমার মেয়ের গায়ে হাত তুলেছে ওই ছেলেটা? তার মুখ এক মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল এবং তারপর ক্রোধে তার কানের পাশের শিরা কাঁপতে শুরু করল। তিনি নিজের জায়গা থেকে এমনভাবে উঠলেন যেন কোনো আহত সিংহ তার গুহা থেকে বের হচ্ছে। তিনি সাথে সাথে গাড়ির চাবি নিলেন এবং তার মেয়েকে সেই নরক থেকে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যেই তার গাড়ি মেয়ের শ্বশুরবাড়ির দরজায় এসে থামল। কোমল, ও বেটি কোমল! আনন্দজির গর্জনের মতো আওয়াজ গলিতে প্রতিধ্বনিত হল। আওয়াজ শুনে কোমল এলোমেলো অবস্থায় চোখে জল নিয়ে বাইরে এলো
এবং বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। না বেটি, এখন এক ফোঁটা জনও ফেলতে হবে না। আনন্দজি তার পিঠ চাপড়ে বললেন, এখন তোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় তার শ্বশুর জীবনলালজিও ঘাবড়ে গিয়ে বাইরে এলেন। নমস্কার সম্বন্ধীজি, আসুন, দয়া করে ভেতরে চলুন, শান্তিতে বসে কথা বলা যাক। জীবনলালজি হাত জোড় করে অনুরোধ করলেন, কিন্তু আনন্দজির রাগ তখন সপ্তমে ছিল। আরে, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম এই বাড়িতে, ওর সাথে কোনো সওদা করিনি যে তোমরা ওর উপর এমন অত্যাচার চালাবে। আর কোথায় তোমার সেই যোগ্য ছিলে? ডাকো তো ওকে আমার সামনে, দেখি তো কত বড় সুরমা হয়ে গেছে। আওয়াজ শুনে রাজান বাইরে এলো তো আনন্দজি সরাসরি তার ওপর ফেটে পড়লেন। তোমার খুব বেশি হাত পা চলতে শুরু করেছে। কেন, তোমার কি মনে হয়েছিল যে কোমলের আগে পিছে কেউ নেই? শুনে রাখো, ওর মা বাবা এখনও বেঁচে আছে এবং নিজের মেয়ের অপমান সহ্য করতে পারেন। বাবা, আপনি শুধু একতরফা কথা শুনছেন। রাজন তার সাফাই দেবার চেষ্টা করল। যদি আপনি ঠান্ডা মাথায় পুরোটা শোনেন, তবেই তো জানতে পারবেন যে আসলে দোষ কার। চুপ করো, আমাকে তোমাদের কোনো গল্প শুনতে হবে না। আনন্দজি গর্জন করে বললেন, চল বেটি, নিজের জিনিসপত্র ওঠা আর আমার সাথে চল। এই বাড়িতে তুই আর এক মুহূর্তেও থাকবি না। না ভাই সাহেব, আবেগে এসে এমন পদক্ষেপ নিও না, ঘর বরবাদ হয়ে যাবে। জীবনলালজি হাত জোড় করে মিনতি করলেন। কিন্তু তখনই রাজনও রাগ এবং হতাশায় বলে দিল, না বাবা, যেতে দিনে রে, নিজের মেয়েকে নিয়ে যাক। আমারও এমন ঝগড়ুটে স্ত্রীর কোনো প্রয়োজন নেই। দেখে নিলেন সম্বন্ধীজি, নিজের কান দিয়ে শুনে নিলেন আপনার আদরের ছেলে কি বলল। আনন্দজি ব্যঙ্গের শঠে বললেন, এই ছিল আমার মেয়ের মর্যাদা এই বাড়িতে? কিন্তু মনে রাখবেন, আমিও তোমাদের শান্তিতে থাকতে দেব না। পুলিশের যৌতুকের জন্য অত্যাচারের এমন অভিযোগ দায়ের করব যে তোমরা সারা জীবন জেল খাটতে খাটতে আফসোস করবে। এই কথা বলে আনন্দজি নিজের মেয়ে কোমলের হাত ধরে সেখান থেকে নিয়ে গেলেন। ওদিকে কোমলের বাপের বাড়িতে যখন এই খবর তার ভাই রজনীশ এবং বৌদি প্রিয়া পেল, তখন তারা শুনে স্তব্ধ হয়ে গেল। কিন্তু মা বাবার সেখানে যাওয়ার আগে অন্তত একবার আমাদের সাথে তো কথা বলা উচিত ছিল, রজনীশ চিন্তা প্রকাশ করে বলল। আপনিও তো জানেন যে কোমলের স্বভাব কতটা জেদি আর রাগী। এটা শোনামাত্রই সন্তোষজি রেগে উঠলেন। নিজের বোনের বিরুদ্ধে একটি শব্দও বলবি না। আমার সব জানা আছে। আমার মেয়ে একদম ঠিক, ১০০% ঠিক। সব দোষ ওই লোভী লোকগুলোর, আমার মেয়ের নয়। সেই মুহূর্তে আনন্দজি কোমলকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। কোমল তার মাকে দেখেই আর একবার তার গলা জড়িয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। আনন্দজি তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, না বেটি, এখন তুই আর কাঁদবি না। এখন কাঁদার পালা তাদের, যারা আমার রাজকন্যাকে রক্তের অশ্রু ঝরিয়েছে। তারপর সন্তোষজি বললেন, হে ভগবান, মেরে মেরে আমার ফুলসম মেয়েটার কি অবস্থা করেছে ওই জালিমোরা। তখনই তার বৌদি প্রিয়া বলল, কিন্তু বাবা, কোমলকে এখানে নিয়ে আসলে তো সমস্যার সমাধান হবে না। এই কথা শোনা মাত্রই সন্তোষজি কাঁদতে কাঁদতে বললেন, সমস্যার সমাধান কিভাবে করতে হবে তা আমরা জানি। তুমি বেশি মাথা ঘামিও না। আমার মেয়ে বেচারি অভুক্ত অবস্থায় এসেছে, ওর জন্য খাবারের ব্যবস্থা করো। এই কথা শুনে প্রিয়া চুপ করে সেখান থেকে চলে গেল। তখনই কোমল বলল, মা, বৌদি তো একটু বেশিই বলে। আরে তুই চিন্তা করিস না বেটি, তোর মা বাবা এখনও বেঁচে আছে। আমরা জানি যে তোর কোনো দোষ নেই, তখন অন্য কারো বলাই কি আসে যায়। তারপর রজনীশ বলল, কিন্তু বাবা, কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনার দুপক্ষের কথা শোনা উচিত ছিল। বাবা, আমি জানি যে তোর বোনকে তোর বোঝা মনে হচ্ছে, তাই তুই এমন কথা বলছিস। যদিও তাকে তোর বোঝা মনে হতে পারে, কিন্তু আমার জন্য সে বোঝা নয়। আমি খুব আরামে আমার মেয়েকে বসিয়ে খাওয়াতে পারি, আনন্দজি বললেন। তখন রজনীশ সেখান থেকে উঠে চলে গেল। দেখেছ বাবা, আমার নিজের ভাই কেমন মুখ ফুলিয়ে চলে গেল। তারপর সন্তোষজি বললেন, তুই ওসব ছাড় বেটি। আমি তো শুধু এতটুকুই জানি যে তোকে ছাড়া 4 দিনের মধ্যেই তাদের জ্ঞান ফিরে আসবে। শাশুড়ি তো তোর নেই, আর ননদ যে আছে সে কোনো কাজকর্ম করে না। কে কাজ করবে ওই বাড়ির? আরে, তাদের জ্ঞান তো আমি ফেরাবো। সবার আগে তো আমি ঘটকের সাথে কথা বলবো এবং তার সাথে মিলে পুলিশে এমন অভিযোগ করব যে তারা কাঁদতে কাঁদতে তোর পায়ে এসে পড়বে। আর বেটি, তোর চিন্তিত হবার প্রয়োজন নেই। তুই ঘরে যা, এসি চালিয়ে আরাম কর। কোমল তার মা বাবার বাড়িতে এসে তার ঘরে এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়ায় শুয়েছিল, কিন্তু তার মস্তিষ্কে রাগ আর অপমানের আগুন জ্বলছিল। সন্ধ্যা নেমে আসছিল যখন দরজায় হালকা টোকা পড়ল। তার বৌদি প্রিয়া এক শান্ত হাসি নিয়ে ভেতরে এলো। কোমল, প্রিয়া খুব নরমভাবে বলল, তোমার কি সত্যি মনে হচ্ছে যে এভাবে রেগে ঘর ছেড়ে বাবার সাথে এখানে চলে আসা ঠিক ছিল? কোমল বিছানায় উঠে বসল, তার চোখে তিক্ততা ছিল। আচ্ছা,
তো আর কি করতাম বৌদি? ওখানে থাকতাম আর রোজ রোজ মার খেতাম, তাদের দাসত্ব করতাম? আমি কোনো কাজের মেয়ে নই। না কোমল, আমি তা বলছি না, প্রিয়া তার পাশে বসতে বসতে বোঝাল। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট কথা নিয়ে নিজের গোছানো সংসার এভাবে নষ্ট করা উচিত নয়। ছোট ছোট কথা? কোমলের আওয়াজ চড়ে গেল। বৌদি, আপনার জন্য হয়তো এগুলো ছোট কথা হবে। দাদা আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে চোখের মণি করে রাখে, তাই আপনি আমাকে এই জ্ঞান দিচ্ছেন। যেদিন উনি আপনার গায়ে হাত তুলবেন না, সেদিন আমি আপনাকে জিজ্ঞেস করব যে আত্মসম্মান বড় জিনিস নাকি গোছানো সংসার। আমি তো অনেক সহ্য করেছি, আর যখন জল একেবারে মাথার ওপর দিয়ে চলে গেল তখনই এই পদক্ষেপ নিয়েছি। প্রিয়া একটি লম্বা শ্বাস নিল। কিন্তু কোমল, এভাবে বাপের বাড়িতে বসে থাকলে আর কতদিন চলবে? আজ না হোক কাল তোমাকে নিজের শ্বশুর বাড়ি তো যেতেই হবে, ওটাই তোমার আসল বাড়ি। কেন? আমি কেন ফিরে যাব ওই নরকে? কোমল জেদ ধরে বসল। যখন তারা বদলাতে প্রস্তুত নয়, তখন আমি সেখানে গিয়ে আমার বাকি জীবন কেন নষ্ট করব? আমি তাদের থেকে তালাক নেব এবং নতুন করে শুরু করব। দুনিয়াতে ছেলের অভাব নেই, আমার মা বাবা কোনো ভালো ধনী আর ভদ্র ছেলে দেখে আমার দ্বিতীয় বিয়ে দিয়ে দেবেন। প্রিয়া কোমলের চোখে চোখ রেখে বলল, আচ্ছা, এখন তুমি তাদের ভুল বলছ, যা স্বাভাবিকও, কিন্তু মনে করো কাল যদি দ্বিতীয় বিয়ে হয় এবং সেই লোকেরাও যদি এমনই বের হয়, তখন কি তুমি তৃতীয় বিয়ে করবে? প্রতিবার ঘর ছেড়ে পালিয়ে আসা কোনো সমস্যার সমাধান নয় কোমল। এটা শোনামাত্রই কোমলের মুখ রাগে লাল হয়ে গেল। সবাই একরকম হয় না বৌদি, আর তাছাড়া আমার আবার বিয়ে হোক বা না হোক, আমি ওই বাড়িতে ফিরে যাব না, যদি আমাকে সারা জীবন এখানেই বসে থাকতে হয়। তারপর প্রিয়া বলল, কিন্তু কোমল, তালাকপ্রাপ্ত মহিলার জীবন সহজ হয় না। তুমি কি জানো সমাজ কি ধরনের কথা বলে? আর মেয়েকে এমন অবস্থায় দেখে তো মা বাবারও শান্তি থাকে না। নিজের বৌদির এই কথা কোমলের হৃদয়ে তীরের মতো বিঁধিল। সে রেগে দাঁড়িয়ে গেল। তাহলে তুমি স্পষ্ট করে এটা কেন বলছো না যে আমি এই বাড়ি থেকে চলে যাই? আমাকে এখানে নিয়ে আসার সিদ্ধান্ত আমার বাবার, আর তিনি আমার জন্য সবচেয়ে ভালোটাই ভাববেন। আর বৌদি, আমি সব বুঝতে পারি, তুমি তো চাওই না যে আমি এই ঘরে থাকি, তোমার নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ পছন্দ নয়। এই কথা বলে কোমল পা ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে চলে গেল। ওদিকে আনন্দজি রাগে ফোন ঘোরালেন। কিছুক্ষণ পরেই তার খুড়তুতো ভাই রামবিলাস, যেই সম্পর্কটা করিয়েছিল, তাদের বাড়িতে এসে পৌঁছাল। আরে রামবিলাস! আনন্দজি তাকে দেখেই ফেটে পড়লেন। আরে কোন জন্মের শোধ নিলি তুই আমাদের থেকে? আমার মেয়ে কি তোর কেউ ছিল না যে তার বিয়ে এমন জায়গায় করিয়ে দিলি? আর আমরাও কত বড় বোকা ছিলাম যে তোর কথায় এসে আমাদের মেয়েকে সোজা কুয়ে ঠেলে দিলাম। এমন জায়গায় বিয়ে করানো মানে কি? ভালো সম্মানিত পরিবার, ছেলের বাড়ির লোক ভদ্র আর বুঝদার, কিসের অভাব আছে আনন্দ ভাই? আচ্ছা। আনন্দজির রাগ বেড়ে গেল। ওই লোকেরা আমার মেয়েকে মারধর করে, দিনরাত ওকে গঞ্জনা দেয়, আর তবুও তো সেই বাড়িতে কোনো খুঁত নজরে আসে না। তাহলে কি সব দোষ আমাদের মধ্যেই আছে? আরে ভাই আনন্দ, রামবিলাস তার কাঁধে হাত রাখল। ঘরে যখন দুটো বাসন থাকে তখন তো আওয়াজ হবেই। স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া হলে সেটা বসে মিটিয়ে নেওয়া উচিত, সর্ষেকে পাহাড় বানানো উচিত নয়। ছোটখাটো কথা ছিল না রামবিলাস। হাত তুলেছে ওই কাপুরুষটা আমার মেয়ের গায়ে। সে তাকে ভালোবেসে বসিয়ে বুঝিয়েও দিতে পারত যে এরপর থেকে যেন এই ভুল না করে, কিন্তু সে তো সরাসরি মারপিটেই নেমে এলো। রামবিলাস একটি লম্বা শ্বাস নিল এবং জিজ্ঞেস করল, আচ্ছা, সে হাত তুলল, তো তোমরা কি করলে? কি আর করতে হবে? আমি গেলাম এবং আমার মেয়েকে সম্মান সহকারে ফিরিয়ে নিয়ে এলাম। আমার মেয়েকে ওই জালিমদের ভরসায় কিভাবে ছেড়ে দিতে পারতাম? আনন্দজি বুক ফুলিয়ে বললেন, বাস, এটাই তো তোমার সবচেয়ে বড় ভুল আনন্দ ভাই। রামবিলাসের কণ্ঠে এখন অভিজ্ঞতার গভীরতা ছিল। মেয়ে কাঁদতে কাঁদতে ফোন করল, আর তুমি কিছু না ভেবে না জেনে তাকে নিতে ছুটে গেলে। আরে তোমার মেয়েকে তার ননদ বা শ্বশুর তো মারেনি, মেরেছে তার স্বামী, এবং নিশ্চয়ই সে রাগে কোনো বড় ভুল করেছিল। যদি তুমি একাধ ঘণ্টা ধৈর্য ধরতে, তবে স্বামী স্ত্রীর রাগ এমনিতেই ঠান্ডা হয়ে যেত। আর যদি নিতে গিয়েই ছিলে, তবে অন্তত বসে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করা তো উচিত ছিল যে আসলে কি হয়েছিল। কিন্তু তুমি তো পুলিশের হুমকি দিয়ে এবং ঘর বরবাদ করার শপথ নিয়ে ব্যাপারটা সমাধান করার বদলে আরও বেশি জড়িয়ে দিলে। রামবিলাসের এই কথা শুনে আনন্দজির মুখের রং উড়ে গেল এবং তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তারপর রামবিলাস বলল, এখন আমার কথা মন দিয়ে শোনো। এতক্ষণ যা হয়েছে তা হয়েছে, ভুল দুপক্ষেরই হয়েছে। এখন শান্তভাবে বুদ্ধিমত্তার সাথে কোমল মেয়েকে তার শ্বশুরবাড়িতে ফেরত পাঠিয়ে দাও। আনন্দজি চমকে উঠে বললেন, আরে, এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি আমাকে আমার মেয়েকে আবার সেই নরকে পাঠাতে বলছ? যদি তারা আবার ওর সাথে মারপিট করে তো? দেখো ভাই আনন্দ, ঠান্ডা মাথায় কাজ করো। যেটা সঠিক আমি সেটাই বলছি। আমি জীবনলালজির সাথেও কথা বলেছি, এখন আর এমন কোনো কথা হবে না।
ঠিক আছে রামবিলাস, তোমার বলায় আমি কোমলকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, কিন্তু যদি আবার এমন কোনো কথা হয় তবে আমি কারো কথা শুনব না। রামবিলাসজির বারবার বলায় আনন্দজি তার মেয়েকে শ্বশুরবাড়ি ফেরত পাঠাতে রাজি হয়ে গেলেন এবং পরের দিন তাকে রামবিলাসজির সাথে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেন। আরে চাচা, আপনি এখানে কি করে এলেন? রামবিলাসজিকে নিজের বাড়িতে দেখে রাজন বলল। তখন রামবিলাসজি বললেন, বাবা, তোমাদের আমানত তোমাদের কাছে ফিরিয়ে দিতে এসেছি। ঠিক সেই সময় কোমল ঘরের ভেতরে এলো। তাকে দেখেই রাজন বলল, না চাচা, এখনও এই বাড়িতে থাকতে পারে না, যেখান থেকে এনেছেন সেখানেই আবার ফিরিয়ে নিয়ে যান। তখনই জীবনলালজি বাইরে এলেন এবং বললেন, আরে বাবা, এই কি ধরনের কথা বলছিস? বউ তো ফিরে এসেছে, এখন তুই শান্তিতে নিজ সংসার কর। না বাবা, আপনি তো জানেন যে কোমলের বাবা আমাদের কি বলেছিল। আরে বাবা, রাগের মাথায় মানুষ কি না বলে, এখন আগের কথা ভুলে নতুন করে জীবন শুরু করো। জীবনলালজি বললেন। তখন রাজন বলল, ঠিক আছে, কিন্তু ওকে বলে দিন যে যদি এখানে থাকতে হয় তবে কাজ তো নিজেকেই করতে হবে, আমার বোন ওর হাতে খাবারের থালা তুলে দেবে না। তখন রামবিলাসজি বললেন, আরে এটাও কি কোনো কথা হলো? এটা তো ওর নিজের বাড়ি, তো কাজ কেন করবে না? জীবনলালজি বললেন, আরে ননদ বৌদি মিলে কাজ করে নেবে, কোনো সমস্যা হবে না। বেটি, তুমি ভেতরে যাও। কোনো মতে জীবনলালজি ব্যাপারটা সামলালেন এবং নিজের মেয়েকে ডেকে 2 কাপ চা বানাতে বললেন। আরে না, এখন আমি যাচ্ছি, বাচ্চাদের খেয়াল রেখো। এই কথা বলতে বলতে রামবিলাসজি সেখান থেকে চলে গেলেন। ওদিকে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে আনন্দজি তার খাটের উপর আরাম করছিলেন। তখনই তার কাছে তার শালকের ফোন এলো এবং বলল, আরে জিজাজি, আমি এইমাত্র জানতে পারলাম যে কোমল বেটি বাড়িতে এসেছিল, সব ঠিক তো আছে? হ্যাঁ ভাই, এসেছিল তো। আনন্দজি একটি ঠান্ডা শ্বাস ফেলে বললেন, এই কিছুক্ষণ আগেই ওকে ওর শ্বশুরবাড়ি ফেরত পাঠিয়ে দিয়ে এসেছি। ফোনের অপর পাশ থেকে তার শালকের কণ্ঠে রাগ ভরে গেল। কি জিজাজি, আপনি এটা কি করলেন? যে লোকগুলো আপনার মেয়ের গায়ে হাত তুলল, আপনি তাকে আবার সেই পশুদের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। আপনার ওই লোকগুলোকে জেলের হাওয়া খাওয়ানো উচিত ছিল। হ্যাঁ ভাই, সত্যি বলতে কি আমিও এটাই চেয়েছিলাম। আনন্দজির কণ্ঠে অসহায়তা ছিল। কিন্তু আমার ভাই রামবিলাস খুব বোঝালো যে সংসার বাঁধার জন্য মাঝে মাঝে মাথা নত করতে হয়, তাই আমি আপোষ করতে রাজি হয়ে গেলাম। কিন্তু জিজাজি, কোমল বেটি বেচারি আর কতদিন মার খেয়ে সেখানে থাকবে? সংসার তো তখনই বাঁধা যায় যখন দুদিক থেকেই সেটা বাঁধার চেষ্টা থাকে। হ্যাঁ ভাই, তোমার কথা 16 আনা সত্যি, আনন্দজি বললেন। তার শ্যালক আরও বললেন, এখন যদি ওই লোকগুলো সম্মানের সাথে এবং ঠিকমতো থাকে তবে ঠিক আছে, নয়তো পরের বার তাদের বুদ্ধি ঠিক করে দেব কোর্ট কাচারিতে টেনে। যদি তাদের ভরা পঞ্চায়েতের নাক ঘষতে বাধ্য না করি তবে আমিও আমার ভাগ্নির মামা নই। ঠিক আছে জিজাজি, এখন আমি ফোন রাখছি, কোনো প্রয়োজন হলে শুধু একবার ডেকো। আজ কোমল শ্বশুরবাড়িতে ফিরেছে 2 দিন হয়ে গেছিল। বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছিল। সকাল প্রায় 8টা বাজছিল যখন জীবনলালজি কোমলের ঘরের বাইরে থেকে আওয়াজ দিলেন, আরে কোমল বেটি, একটু তাড়াতাড়ি আমার জন্য নাস্তা বানিয়ে দাও, আজ আমার খেতে তাড়াতাড়ি যেতে হবে। স্বপ্না বেটি তো পরীক্ষা দিতে গেছে, নয়তো আমি তাকেই বলতাম। নিজের শ্বশুরের আওয়াজ শুনে কোমলের ঘুম ভেঙে গেল, কিন্তু তার মুখে সতেজতার বদলে রাগ ছিল। সে পা ছুঁড়তে ছুঁড়তে ঘর থেকে বাইরে এলো এবং উঠোনে দাঁড়িয়ে থাকা জীবনলালজিকে বলল, হ্যাঁ, তো কি হয়েছে? রান্নাঘরে তো তালা লাগানো নেই, তাই না? নিজে গিয়ে কি 2টো রুটি সেঁকে নিতে পারেন না? আমি এখানে কারো কাজের মেয়ে নই যে যখন মন চাইল অর্ডার দিল আর কাজ করিয়ে নিল। জীবনলালজি হতভম্ব হয়ে গেলেন। আরে বেটি, এর মধ্যে কাজের মেয়ের মতো কি কথা হয়ে গেল? শুধু 2টো রুটিই তো বানাতে বলেছিলাম। 2টো রুটি হোক বা 4টে, আমার দ্বারা হবে না, কোমল চিৎকার করে বলল। যার খেতে হবে সে নিজে গিয়ে বানিয়ে নিক। এই চিৎকার শুনে রাজন বাইরে এলো। কি হয়েছে বাবা, আজ সকালে আবার কোনো কথা হলো নাকি? আরে বাবা, কিছু না, আমি তো শুধু 2টো রুটি বানাতে বলেছিলাম। তখন রাজন কোমলের দিকে ঘুরে জিজ্ঞেস করল, তারপর কি হলো? কোমল আগুন হয়ে বলল, আমি কারো কেনা গোলাম নই যে সবার ইশারায় নাচতে থাকব। যার খেতে হবে সে নিজে বানাক আর থাক। কোমলের মুখ থেকে এই অপমানজনক কথা শোনা মাত্রই রাজনের ধৈর্য ভেঙে গেল এবং সে তার গালে সজোরে একটি চড় কষাল। না বাবা, ওকে মারছিস কেন? জীবনলালজি তার ছেলেকে থামানোর চেষ্টা করলেন। কেন ঝগড়া করে নিজের সংসার নষ্ট করছিস? কিন্তু কোমল উল্টো তাদের ওপরই ফেটে পড়ল। আরে, আমার সংসার তো তোমরাই মিলে নষ্ট করেছ। এই বাড়িতে হওয়া প্রত্যেকটা ঝগড়ার মূল কারণ শুধু তোমরাই, বাপ বেটি। নিজের বাবার জন্যে এই অপমানজনক কথা শোনা মাত্রই রাজন রাগে এসে তাকে আরও একটি চড় কষাল। এখন কোমল রাগে কাঁপছিল। সে রাজনের চোখে চোখ রেখে বলল, যে হাত দিয়ে তুমি আমাকে মেরেছ না, এই হাত দিয়েই যদি জেলের চক্কি না পেশাই তো আমার নামও কোমল নয়। এই কথা বলতে বলতে কোমল রাগে নিজের ব্যাগ গুছিয়ে নিল এবং কারো কথা না শুনেই আবার নিজের বাপের বাড়ির জন্যে বেরিয়ে গেল।
ওদিকে তার বাপের বাড়িতে তার বৌদি প্রিয়া সবার জন্য গরম গরম আলুর পরোটা বানিয়ে পরিবেশন করছিল এবং পরিবারের সবাই হাসি খুশিভাবে জলখাবার খেতে খেতে তার হাতের রান্নার প্রশংসা করছিল। তখনই হঠাৎ দরজা খুলল। এলোমেলো অবস্থায় কোমলকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে গেল। কি হয়েছে বেটি, তুই তুই এই সময় এখানে কি করে এলি? আনন্দজি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন। কোমল সেখানেই মাটিতে বসে কাঁদতে শুরু করল। আমি এখন ওই বাড়িতে আর কখনো পা রাখব না। কিন্তু কি কথা হয়েছিল? আবার কোনো ঝগড়া হয়েছিল নাকি? শুধু ঝগড়াই নয় বাবা, ও তো আজ আবার আমাকে মেরেছে। কোমল তার মিথ্যে গল্প শুরু করল। সারাদিন আমি ঘরের কাজ করে রাতে ক্লান্ত হয়ে ঘুমোই। এখন যদি সকালে একটু বেশি সময় ঘুমিয়ে পড়ি তাতেও তাদের সমস্যা হয়ে যায়। সকাল সকাল আওয়াজ দিতে শুরু করল যে নাস্তা বানাও। আপনিই বলুন, আমি কি ওই লোকগুলোর বাড়ির কাজের মেয়ে? এই কথা শুনে তার বৌদি প্রিয়া বলল, আরে কোমল, এত ছোট একটা কথা নিয়ে তুমি এখানে চলে এলে? দুটো রুটিই তো বানাতে হতো, বানিয়ে দিতে, কথা সেখানেই শেষ হয়ে যেত। তুমি তো থাকতে দাও বৌমা। সন্তোষজি প্রিয়াকে ধমকে বললেন, তুমি ভেতরে গিয়ে তোমার কাজ করো। বেটি, তুই এখানে সোফায় বস। তোর বাবাই খুব বড় ভুল করেছে যে ওই রামবিলাসের বলায় তোকে আবার সেই নরকে পাঠিয়ে দিল। এটা শুনে কোমল আরও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। মা, আমার তো মনে হচ্ছে যে আমিই পাগল, যে বারবার মুখ তুলে এখানে চলে আসি। এখানে তো কারও আমার জন্য কোনো চিন্তা নেই। না বাবা, এ তুই কেমন কথা বলছিস? আনন্দজি তার চোখ মুছে বললেন। আপনি কি জানেন বাবা? কোমল কাঁদতে কাঁদতে বলল। সারা দিন আমি ওই বাড়িতে কত কাজ করি, এই ভেবে যে কোনোভাবে আমার সংসার টিকে যায়, কিন্তু ওরা তো আমার সংসার বাঁধতেই চায় না। না বেটি, তোর কোনো প্রয়োজন নেই কোনো কাজে হাত দেওয়ার। তুই আমার মেয়ে, কারো বাড়ির কাজের মেয়ে নোস যে সারা জীবন তাদের দাসত্ব করতে থাকবে। সন্তোষজি তাকে জড়িয়ে ধরে বললেন। বাস, এখন আমি কিছুই জানি না, কোমল দৃঢ়তার সাথে বলল। আমি তো তাদের ওপর কেস করেই ছাড়ব। এখন আমি কারো বলায়ও সেখানে যাব না। ওরা তো প্রতিবার এটাই ভাববে, তাই না, যে প্রথমে তো বাবা এসে বুক ফুলিয়ে নিজের মেয়েকে নিয়ে যায় আর তারপর দুদিন পরে নিজেই তাকে আবার ছেড়ে আসতে আসে। এভাবে তো ওরা সারা জীবন আমার ওপরই নিজেদের হুকুম চালাতে থাকবে, তাই না? বেটি, তুই চিন্তা করিস না, এখন সেটাই হবে যা তুই চাবি। আনন্দজি আবার সেই পুরনো প্রতিশ্রুতি দোহরালেন। এটা শোনামাত্রই কোমল রেগে উঠল। সে তার বাবার চোখে চোখ রেখে বলল, বাস বাবা, আপনি সব সময় এটাই বলেন, কিন্তু আবার আমাকে সেই নরকেই পাঠিয়ে দেন। না বেটি, তুই কেমন কথা বলছিস? এইবার তো আমি ওই লোকগুলোকে ছাড়ব না, আনন্দজি রাগে বললেন। তখন সন্তোষজি বললেন, আমি তো বলি ওই লোকগুলোর বিরুদ্ধে কোর্ট কেস করো এবং এমন এমন ধারা লাগাও যে তারা জেলেই পচতে থাকুক। বুদ্ধি ঠিক হয়ে যাবে ওই লোকগুলোর। তাদের অত্যাচারের কারণে আমার মেয়ে বেচারি শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। তারপর আনন্দজি কোমলকে জিজ্ঞেস করতে লাগলেন, বেটি, তুই তো তোর মনস্থির করেছিস, তাই না? এমন যেন না হয় যে কোর্ট কেস করে তুই নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাস। না বাবা, আমি কেন পিছিয়ে আসতে যাব? আমি তো নিজেই ওই লোকগুলোর থেকে দুঃখী। যত তাড়াতাড়ি হতে পারে আমি তো তাদের থেকে মুক্তি চাই। তবে ঠিক আছে বেটি, আমি আজই উকিলের সাথে কথা বলে আসি। এই কথা বলে আনন্দজি সেখান থেকে উঠে চলে গেলেন। তখন কোমল বলল, মা, খুব খিদে পেয়েছে। এই বৌদি এখনও পর্যন্ত খাবার নিয়ে এলো না কেন? প্রিয়া বৌমা, খাবার তৈরি হয়নি? এখনও বানিয়েই যাচ্ছ, নাকি রান্নাঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছ? এই আনছি মাজি। এই কথা বলতে বলতে প্রিয়া তাড়াতাড়ি প্লেটে খাবার পরিবেশন করে নিয়ে এলো। নে। কিন্তু আমার ভাই রামবিলাস খুব বোঝালো যে সংসার বাঁধার জন্য মাঝে মাঝে মাথা নত করতে হয়। তাই আমি আপোষ করতে রাজি হয়ে গেলাম। কিন্তু জিজাজি, কোমল বেটি বেচারি আর কতদিন মার খেয়ে সেখানে থাকবে? সংসার তো তখনই বাঁধা যায় যখন দুদিক থেকেই সেটা বাঁধার চেষ্টা থাকে। হ্যাঁ ভাই, তোমার কথা 16 আনা সত্যি, আনন্দজি বললেন। তার শ্যালক আরও বললেন, এখন যদি ওই লোকগুলো সম্মানের সাথে এবং ঠিকমতো থাকে তবে ঠিক আছে, নয়তো পরের বার তাদের বুদ্ধি ঠিক করে দেব কোর্ট কাচারিতে টেনে। যদি তাদের ভরা পঞ্চায়েতের নাক ঘষতে বাধ্য না করি তবে আমিও আমার ভাগ্নির মামা নই। ঠিক আছে জিজাজি, এখন আমি ফোন রাখছি, কোনো প্রয়োজন হলে শুধু একবার ডেকো। আজ কোমল শ্বশুরবাড়িতে ফিরেছে 2 দিন হয়ে গেছিল। বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছিল। সকাল প্রায় 8টা বাজছিল যখন জীবনলালজি কোমলের ঘরের বাইরে থেকে আওয়াজ দিলেন, আরে কোমল বেটি, একটু তাড়াতাড়ি আমার জন্য নাস্তা বানিয়ে দাও, আজ আমার খেতে তাড়াতাড়ি যেতে হবে। স্বপ্না বেটি তো পরীক্ষা দিতে গেছে, নয়তো আমি তাকেই বলতাম। নিজের শ্বশুরের আওয়াজ শুনে কোমলের ঘুম ভেঙে গেল, কিন্তু তার মুখে সতেজতার বদলে রাগ ছিল। সে পা ছুঁড়তে ছুঁড়তে ঘর থেকে বাইরে এলো এবং উঠোনে দাঁড়িয়ে থাকা জীবনলালজিকে বলল, হ্যাঁ, তো কি হয়েছে? রান্নাঘরে তো তালা লাগানো নেই, তাই না? নিজে গিয়ে কি 2টো রুটি সেঁকে নিতে পারেন না?
আমি এখানে কারো কাজের মেয়ে নই যে যখন মন চাইল অর্ডার দিল আর কাজ করিয়ে নিল। জীবনলালজি হতভম্ব হয়ে গেলেন। আরে বেটি, এর মধ্যে কাজের মেয়ের মতো কি কথা হয়ে গেল? শুধু 2টো রুটিই তো বানাতে বলেছিলাম। 2টো রুটি হোক বা 4টে, আমার দ্বারা হবে না, কোমল চিৎকার করে বলল। যার খেতে হবে সে নিজে গিয়ে বানিয়ে নিক। আছে, ওর তো সারাদিন ঘরের কাজ করার অভ্যেস আছে। ওর কি সাহস আছে যে আমার মা বাবার সামনে মুখও খুলতে পারে? এই কথা শোনামাত্রই প্রিয়ার মুখ রাগে লাল হয়ে গেল এবং বলল, আচ্ছা, তবে এই কথা? তুমি সেখান থেকে শুধু এই জন্য এসেছ যে সেখানে কাজ করতে হতো, আর এখানে থাকলে তো তোমার মজার মজাই আছে। তখন কোমল বলল, দেখো বৌদি, এই বাড়ি আমার মা বাবার, আর আমি পুরো অধিকার নিয়ে এই বাড়িতে থাকতে পারি। আপনি কে হন আমাকে কিছু বলার? আচ্ছা, এখন আমার বোধগম্য হলো যে আপনারা তো জ্বালা কেন হচ্ছে। আমি এখানে আরামে বসে আছি আর আপনাকে সারাদিন কাজ করতে হয়। জ্বালা তো হবেই, কিন্তু আপনার কাছে অন্য কোনো পথও তো নেই, কাজ তো করতেই হবে। কোমলের এই কথা শোনামাত্রই প্রিয়া বলল, ভালো হলো যে তোমার আসল রূপটা আমার সামনে এলো। অনেক সেবা করে নিয়েছি তোমার, অনেক বসিয়ে খাইয়েছি তোমাকে। এখন তোমাকে নিজেই নিজের রুটি বানাতে হবে এবং তারপর খেতে হবে। আমি তোমার কাজের মেয়ে নই যে সারাদিন তোমার সেবায় লেগে থাকব। তখন কোমল নির্লজ্জের মতো বলল, ঠিক আছে বৌদি, যদি আপনি না বানান তবে মা বানিয়ে দেবেন। তখন প্রিয়া বলল, আরে একটু তো লজ্জা করো, এই বয়সে মায়ের দ্বারা কাজ করাবে? জানো কি তোমার জন্য মা আর বাবা কতটা চিন্তিত আছেন, আর তুমি নিজের সংসার নষ্ট করে এখানে বসে আছো? তারপর কোমল বলল, আচ্ছা বৌদি, আমি নিজের সংসার নষ্ট করে বসে আছি তো অন্তত আপনি তো নিজের সংসার সামলান, যান নিজের কাজ করুন। আমি তো নিজের সংসার সামলাচ্ছি, তোমার মতো প্রতি দুদিন অন্তর নিজের ব্যাগ তুলে নিজের বাপের বাড়িতে চলে যাই না। এই কথা হচ্ছিল তখনই রজনীশ সেখানে এলো এবং বলল, আরে কি হয়েছে প্রিয়া, কেন এত জোরে জোরে চিৎকার করছো? কেন আমার বোনকে কষ্ট দিচ্ছ? আচ্ছা, আমি আপনার বোনকে কষ্ট দিচ্ছি নাকি এ আমাদের সবাইকে বিরক্ত করে রেখেছে? প্রিয়া চিৎকার করে বলল। তখন কোমল বলল, এর তো আমার এখানে থাকাতেই সমস্যা হচ্ছে। আচ্ছা, তো কেন সমস্যা হবে না? আমি কি চাকর যে সারাদিন এই বাড়ির কাজ করতে থাকব? যদি আপনার বোন এই বাড়িতে থাকে তবে আমার সাথে বাড়ির সব কাজ করবে। এটা শোনামাত্রই রজনীশ তার স্ত্রী প্রিয়াকে একটি চড় কছালো। এটা দেখে কোমল বলল, আরে ভাই, একটা চড়ে তোমার বউ শুদ্র হবে না, অন্তত 2-4টে তো ওর লাগা উচিত। তখন রজনীশ তার স্ত্রীকে বলল, প্রিয়া, যদি এই বাড়িতে তোমাকে থাকতে হয় তবে চুপচাপ থাকো, নয়তো বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। নিজের স্বামীর আচরণ দেখে প্রিয়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু এখন সেও স্থির করে ফেলেছিল যে সে এই বাড়িতে আর কাজের মেয়ের পরিচয় থাকতে পারে না। সে নিজের ঘরে গেল এবং জিনিসপত্র প্যাক করতে লাগল। যেই সে নিজের ব্যাগ নিয়ে বাইরে বের হতে লাগল, তখন তাকে যেতে দেখে আনন্দজি আর সন্তোষজি অবাক হয়ে গেলেন। আরে বোমা, এ কথাই যাচ্ছ? ছোট ছোট কথা নিয়ে এইভাবে ব্যাগ তুলে বাপের বাড়িতে চলে যেতে নেই, সন্তোষজি বললেন। তখন প্রিয়া বলল, আচ্ছা, আজ আপনার কাছে এটা ছোট কথা মনে হচ্ছে, আর যখন কথা নিজের মেয়ের ওপর আসে তখন আপনার এই চিন্তাগুলো কোথায় চলে যায়? তখন আনন্দজি বললেন, কিন্তু বেটি, কি কথা হয়েছিল সেটা তো বলো। দেখুন বাবাজি, বেশি কথা তো আমি বলবো না, কিন্তু এটুকু অবশ্যই বলবো যে এখন এই বাড়িতে আমি কাজের মেয়ে হয়ে থাকতে পারি না। আচ্ছা, তবে তোমার আমাদের মেয়ের সাথে সমস্যা আছে? আনন্দজি বললেন। তখন প্রিয়া বলল, আমার আপনার মেয়ের সাথে সমস্যা নেই, বরং সে তো নিজেই একটা সমস্যা। আরে, মা বাবা তো নিজের মেয়েকে বোঝান, তার সংসার বাধার কথা ভাবেন, যে বেটি, কোনো কথা নয়, ছোটখাটো কথা তো ঘরে হতেই থাকে, কিন্তু এখানে তো আপনিই তার সংসার নষ্ট করতে লেগে আছেন, এবং তার সংসারের সাথে সাথে আমার সংসারও নষ্ট হচ্ছে। আজ পর্যন্ত কি আমি আপনাদের সামনে কখনো উঁচু গলায় কথা বলেছি? কিন্তু আজ কথা সীমা ছাড়িয়ে গেছে। প্রিয়ার কথা শুনে আনন্দজির পিতৃস্নেহ তার বিবেকের উপর জয়ী হয়ে গেল। তিনি কঠোরতার সাথে বললেন, তবে ঠিক আছে, যদি তোমার আমাদের মেয়ের সাথে এতই সমস্যা থাকে তবে তুমিও নিজের বাড়ি চলে যেতে পারো। আমরা আমাদের মেয়েকে চিরকাল বসিয়ে খাওয়াতে পারি। এটা শুনে প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে এলো, কিন্তু সে একটি শব্দও বলল না। সে চুপচাপ নিজের ঘরে গেল, নিজের জিনিসপত্র বাঁধল এবং কারো সাথে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রিয়া চলে যাওয়ার পরে বাড়িতে একটা অলক্ষণে নীরবতা ছেয়ে গেল। সন্তোষজি ঘাবড়ে গিয়ে বললেন, আরে, এটা আপনি কি করলেন? মেয়ের সংসার তো নষ্ট হয়েই গিয়েছিল, এখন আপনি নিজের ছেলের সংসারও নষ্ট করে দিলেন। নষ্ট হয়তো হতে দাও, আনন্দজি গোড় ধরে বললেন, কিন্তু আমার মেয়েকে কেউ বিরক্ত করুক বা তাকে চোখ দেখাক তা আমি কখনোই সহ্য করব না। 1 সপ্তাহ কেটে গেল। প্রিয়া চলে যাওয়ার পরে বাড়ির সব জৌলুসই চলে গিয়েছিল। সন্তোষজি, যার আগে থেকেই হাঁপানির সমস্যা ছিল, সারাদিন ঘরের কাজ আর টেনশনে কষ্ট পেতে পেতে আরও অসুস্থ হয়ে গেলেন। একদিন তিনি নিজের মেয়ে কোমলকে বললেন, বেটি, আমার আর উঠতে পারছি না, একটু খাবার বানিয়ে দে আর কাপড়গুলো ধুয়ে দে। এখন ঘরের কাজ করতে করতে কোমলের চোখের সামনে অন্ধকার ছেয়ে যেতে লাগল। যে বাড়িতে সে রানীর মতো থাকতে এসেছিল সেখানে এখন তাকে কাজের মেয়ের মতো কাজ করতে হচ্ছিল। খুব কষ্টে সব কাজ শেষ করে সে সোফার উপর বসেছিলই, তখনই সন্তোষজি বুর্বল গলায় বললেন, বেটি কোমল, তোর বাবার গ্যাসের সমস্যা হচ্ছে, তার জন্য একটু পাতলা খিচুড়ি বানিয়ে দিস। এটুকু শোনামাত্রই কোমল ফেটে পড়ল। মা, আপনারা তো আমার জীবন দুর্বিষহ করে রেখেছেন, এত কাজ তো আপনি নিজেও করতে পারেন, সারাদিন তো শুধু বিছানাই ভাঙেন। কিন্তু বেটি, তোর বৌদি চলে যাওয়ার 1 সপ্তাহ হয়ে গেল, এতদিন তো আমি টেনে টেনে কাজ করছিলাম, শুধু 2 দিন তোকে কাজ করতে হলো আর তুই আমাকেই কথা শোনাতে শুরু করলি। কথা না শোনাই তো কি আপনার আরতি করব? এই বাড়ির কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি।
কোমল বলল। তার মা বললেন, ঠিক আছে বাবা, একটু বিশ্রাম করে নে, তারপরে বানিয়ে দিস। এতে কোমল রাগে চিৎকার করে উঠল, সকাল থেকে আপনিও তো আরামই করছেন, তাহলে আপনার দ্বারা সামান্য একটু খিচুড়িও বানানো যায় না? বেটি, শরীর ঠিক থাকলে তো আমিই বানিয়ে নিতাম, খুব দুর্বল বোধ হচ্ছে। সন্তোষজির চোখে জল এলো। আরে, খিচুড়িই তো বানাতে হবে, কোনো পাহাড় তো ভাঙতে হবে না, একটু হাঁটাহাঁটি করলেই তো কোনো বিপদ আসবে না। তখনই আনন্দজি বাইরে এলেন এবং বললেন, আরে কোমল বেটি, আমার জন্য এক গ্লাস জল গরম করে দিস, আমার ওষুধ খেতে হবে। আর হ্যাঁ, এই আমার কুর্তা পায়জামাও ইস্ত্রি করে দিস, আমার একটু বাইরে যেতে হবে। এই কথা বলতে বলতে আনন্দজি তার কাপড় কোমলকে দিলেন। কাজ করার কথা শোনামাত্রই কোমল একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। যাকে দেখি সারাদিন কোমল কোমলের নাম জপতে থাকে, আমাকে 2 মিনিটও শান্তিতে বসতে দেয় না। সকাল থেকে পুরো বাড়ির কাজ করে করে আমার কোমর ভেঙে গেছে। আরে বেটি, এ তুই কেমন কথা বলছিস? আনন্দজি অবাক হয়ে গেলেন। তোর মায়ের শরীর ঠিক নেই, তাই তো তোকে কাজ করতে বলেছিলাম। নিজের বাবার এটুকু কথাতেই কোমল স্পষ্ট করে বলে দিল, এখন আমি বাড়ির একটা তৃণও নাড়াব না। আর তারপর সে তার বাবার কাপড় নিজের অসুস্থ মায়ের দিকে ছুড়ে দিয়ে বলল, ধরুন এটাকে, আমার দ্বারা এই ইস্ত্রি কিস্তি হবে না। এই কথা বলে সে পা ছুটতে ছুটতে নিজের ঘরে ঘুমোতে চলে গেল। নিজের মেয়ের এই জঘন্য ব্যবহার দেখে আনন্দজি আর সন্তোষজি হতবাক হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তোমার মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? আনন্দজি কাঁপতে কাঁপতে বললেন। যে এই ধরনের কথা বলছে? আমরা তো আজ পর্যন্ত কখনো ওর সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলিনি। এত ভালোবাসা দিয়েছিলাম আমরা আমাদের মেয়েকে, আর আজ বৌমা চলে যাওয়ার পরে সে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে। সন্তোষজি কাঁদতে কাঁদতে বললেন, এর জন্য আমাদের বৌমাও রাগ করে নিজের বাপের বাড়িতে চলে গেল। ওর মা বাবাকে একবার ফোন করে দেখতে পারি, কি জানি সে ফিরে আসে কিনা। আনন্দজি মাথা চেপে ধরে বসে পড়লেন। বুঝতে পারছি না কি করব। একদিকে এই সংসারের ঝামেলা, তো অন্যদিকে কোর্ট কাছারিতে উকিল এত টাকা চাইছে যে এখন তো আমার পকেটও খালি হতে শুরু করেছে। কতজনের কাছ থেকে পরামর্শ নিয়েছি, সবাই এটাই বলেছে যে নিজের মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে তার শ্বশুরবাড়িতে ফেরত পাঠিয়ে দাও। কে জানে কার নজর লেগেছে আমাদের হাসি খুশি সংসারে। সন্তোষজি কাঁদতে কাঁদতে বললেন, যখন থেকে কোমল ঝগড়া করে এখানে এসেছে তখন থেকে আমাদের বাড়ির শান্তিই নষ্ট হয়ে গেছে। এখন তো আমার মনে হচ্ছে যে আমরা আমাদের মেয়েকে এখানে এনে খুব বড় ভুল করে ফেলেছি। যেভাবে এ কাচির মতো মুখ চালায়, আমার তো এটাই মনে হচ্ছে যে সব দোষ এরই বের হয়ে আসবে। আমি গিয়ে গ্রামের পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলি। আনন্দজি শেষ আশা নিয়ে বললেন। এই কথা বলে আনন্দজি নিজের ছেলে রজনীশকে সাথে নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গেলেন এবং সব কথা বলতে বলতে বললেন, পঞ্চায়েত প্রধানজি, আমি কোর্ট কেসে ফেসে তো গেলাম, কিন্তু এখন উকিল মুখ খুলে টাকা চাইছে। এত টাকা আমি কোথা থেকে আনব? পঞ্চায়েত প্রধানজি গভীর শ্বাস নিলেন। আরে ভাই আনন্দ, এই কেস টেস্ট সব ছেড়ে দাও আর নিজের মেয়েকে সম্মান সহকারে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও। আরে পঞ্চায়েত প্রধানজি, আপনি এ কেমন কথা বলছেন? ওই লোকগুলো আবার তাকে মারধর শুরু করে দেবে। এমন কথা নয় আনন্দ, পঞ্চায়েত প্রধানজি সরাসরি বললেন। আমার তো এই পুরো ব্যাপারটায় স্পষ্টভাবেই তোমার ভুল নজরে আসছে। আরে আমাদের ভুল কিভাবে হলো? নিজের মেয়েকে মার খেতে দেখে কোনো মা বাবা কিভাবে সহ্য করতে পারে? তখনই রজনীশ বলল, পঞ্চায়েত প্রধানজি, সামান্য একটু ঝগড়া হয়েছিল আর বাবা আগুপিছু না ভেবে কোমলকে এনে বাড়িতে বসিয়ে দিলেন। বাবা কারোর কথা শোনেনি না। পঞ্চায়েত প্রধানজি রজনীশের দিকে তাকালেন। আচ্ছা বাবা রজনীশ, যদি তোর বাবা কারোর কথা না শোনেন তবে তুই কি করলি? তুইও তো নিজের স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দিলি, একবারও তাকে থামানোর সাহস করলি না। এটা শুনে রজনীশের চোখ লজ্জায় নুইয়ে গেল। তারপর পঞ্চায়েত প্রধানজি আনন্দের দিকে ঘুরলেন এবং বললেন, আর ভাই আনন্দ, এখন তুমিই দেখো, সাক্ষাৎ অন্নপূর্ণার মতো তোমার বৌমা যে দিনরাত তোমার সেবা করত, তাকেও ছাড়ল না তোমার এই আদরের মেয়ে। 4 দিনের মধ্যেই নিজের আপন ভাই বৌদির মধ্যে ফাটল ধরিয়ে দিল সে তো। একটু ভাবো তো, নিজের শ্বশুরবাড়ির লোকদের সে কি অবস্থা করে থাকে। আর তাছাড়া আমি জীবনলাল আর তার ছেলেকে খুব ভালোভাবে জানি, তারা খুব ভালো এবং ভদ্রলোক। কিন্তু পঞ্চায়েত প্রধানজি, এখন আপনিই আমাদের সঠিক পরামর্শ দিন যে আমাদের এরপর কি করা উচিত। আনন্দজি হাত জোড় করে বললেন, আমার তো এটাই পরামর্শ যে সবার আগে তোমার এই বদমেজাজি মেয়েকে বোঝাও যে তাকে শ্বশুরবাড়িতে কিভাবে থাকতে হবে, কারণ সব দোষ তারই। তাকে ভালো শিক্ষা দিয়ে নিজে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাও। এটা শুনে আনন্দজি বললেন, আরে কিন্তু আমি ওই লোকগুলোর সাথে কিভাবে চোখ মেলাব? আরে ভাই আনন্দ, এখন তো চোখ মেলাতেই হবে এবং তাদের কাছে হাত জোড় করে ক্ষমাও চাইতে হবে। শেষ পর্যন্ত মেয়ে তো তোমারই আর মেয়ের সংসার বাধা এবং নষ্ট করার পেছনে মা বাবারই সবচেয়ে বড় হাত থাকে। আর হ্যাঁ, আরও একটা কথা, গিয়ে নিজের বৌমার কাছেও ক্ষমা চাও এবং তাকে পুরো সম্মান দিয়ে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে আনন্দজির চোখ খুলে গিয়েছিল। তিনি যেই নিজের বাড়িতে ফিরে এলেন, সন্তোষজি জিজ্ঞেস করলেন, কি হলো পঞ্চায়েত প্রধানজি কি বললেন? ওইসব আমি পরে বলছি, সবার আগে আমাকে একটা জরুরি কাজ করতে হবে। এই কথা বলতে বলতে আনন্দজি সোজা কোমলের ঘরে গেলেন, তাকে বিছানা থেকে টেনে তুললেন এবং তার গালে সজোরে 2টো চড় কষালেন। তখনই সন্তোষজি ঘরে এলেন এবং বললেন, এটা কি করলেন আপনি? নিজের মেয়ের গায়ে হাত তুলে দিলেন।
আনন্দজি গর্জন করে বললেন, তুমি জিজ্ঞেস করছিলে না পঞ্চায়েত প্রধান কি বললেন? পঞ্চায়েত প্রধানও এটাই বলেছেন যে সব দোষ তোমার এই আদরের মেয়ের, যার কারণে আজ দুটো সংসার নষ্ট হচ্ছে। আর কোমল, আমার একটা কথা কান খুলে শুনে নে, কাল সকালে আমি নিজে তোকে তোর শ্বশুরবাড়ি ছেড়ে আসব, আর তারপরে যদি তুই সেখানে একটুও মুখ চালিয়েছিস বা কারো সাথে বেয়াদবি করে কথা বলেছিস, তবে তোর অবস্থার জন্য তুই নিজেই দায়ী থাকবি। এখন থেকে ওই বাড়ির একটা কাজ তুই নিজে করবি। যদি আমার কাছে সেখান থেকে একটাও অভিযোগ আসে, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কাল তোর চলে যাওয়ার পরে আমি আমার ঘরের লক্ষ্মী, আমার বৌমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব, যাকে তোর কারণে এত দুঃখ সহ্য করতে হলো। আর হ্যাঁ, ঝগড়া করে এখানে ফিরে আসার কথা স্বপ্নেও ভাবিস না, নয়তো এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, শেষে আনন্দজি যে সিদ্ধান্ত নিলেন তা কি সঠিক ছিল? আপনাদের মতামত মন্তব্য করে অবশ্যই জানান, আর এটাও জানান যে আপনারা আমাদের গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের আকারে সবার সামনে আনি, তবে আপনারা অবশ্যই আমাদের লিখে পাঠান। আপনারা মন্তব্য করতে পারেন অথবা বিবরণে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।